আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলেই বেশ ভালো আছো। তোমরা যারা এসএসসি বা এইচএসসি পরীক্ষার্থীরা রয়েছো, তোমরা সকলেই জানো যে তোমাদের জন্য ইংলিশ রাইটিং কোর্স কিন্তু অনেক দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। কারণ তোমরা অনেকেই বুঝতে পারো না যে এত রাইটিং কোর্স আসলে কিভাবে মুখস্থ করব বা কিভাবে পড়বো। তো তোমাদের এই দুশ্চিন্তা দূর করার জন্য আজকের এই ভিডিও। তো এই একটা ভিডিওতে তোমরা সকল রাইটিং কোর্স একটি শিখেই কিভাবে সবগুলো রাইটিং কোর্স লিখতে পারো সেই টেকনিকটা দেখাবো। তোমরা প্যারাগ্রাফ, কম্পোজিশন, সামারি, গ্রাফ চার্ট বা অ্যাপ্লিকেশন সবগুলো এখানে দেখতে পারবে। কিভাবে একটি শিখেই সবগুলো রাইটিং পার্টস তোমরা লিখতে পারবে। তো তোমরা দেখে নাও। অল কাইন্ডস অফ সোশ্যাল প্রবলেমসের প্যারাগ্রাফগুলো যদি তোমাদের আসে, যেমন কপিং ইন দ্য এক্সামিনেশন, এনভায়রনমেন্ট পলিউশন, টেরোরিজম ইন দ্য ক্যাম্পাস, ট্রাফিক জ্যাম, রোড অ্যাক্সিডেন্ট, ডেঞ্জারাস অফ স্মোকিং, child labor, acid throwing, population problem, air pollution, terrorism, load shedding, drug addiction, arsenic pollution, deforestation, করাপশন অ্যান্ড সুপারস্টিটিশন। তো তোমরা বুঝতেই পারছো যে সকল জিনিসগুলো আমাদের সোশ্যাল প্রবলেমসের ভিতরে অন্তর্গত বা সামাজিক সমস্যা, এরকম যদি তোমাদের প্যারাগ্রাফ আসে এবং আসবেই, তাহলে তোমরা কিভাবে লিখবে দেখো। তাহলে তোমরা লিখবে টপিক ইজ এ গ্রেট অ্যান্ড হার্মফুল প্রবলেম। টপিক বলতে তোমাকে যে টপিকটা বলবে, ধরো তোমাকে টেরোরিজম বললো কিংবা ড্রাগ অ্যাডিকশন বললো। ধরো ড্রাগ অ্যাডিকশন বললো, তাহলে লিখবে যে ড্রাগ অ্যাডিকশন ইজ এ গ্রেট অ্যান্ড হার্মফুল প্রবলেম। মানে টপিকের জায়গায় তোমাকে যেটা আসবে সেটা তুমি লিখবে। It is not only a common matter for our own country but also for the other countries too. Topic destroying our social peace and happiness. Day by day it is going out of our control, which is very alarming. Keeping this problem, we cannot imagine our peace and happy life. Though topic is very tough to remove this problem totally from the society, but we have to try at any cost. Without removing this acute problem, people cannot get relief. Everybody wants a good solution for this problem. Besides, government should come forward to overcome this problem. The law forces agencies should arrest them who are creating this kind of problem. Topic is possible to remove by creating public awareness. So we should be more active to get a better solution. তো এই হচ্ছে আমাদের ছোট্ট একটা প্যারাগ্রাফের অংশ। ধরো তোমাদের যে প্যারাগ্রাফটা লিখতে বলবে এই তোমাদের সোশ্যাল যে বিষয়গুলো, সামাজিক সমস্যার, সোশ্যাল প্রবলেমসের, তো এখানে তোমরা জাস্ট এই জিনিসটুকু মুখস্থ করবে এবং এখানে দেখো প্রত্যেকটা ওয়ার্ডই কিন্তু আমাদের খুব ইজি এবং তোমরা 1-2 বার পড়লেই কিন্তু পেরে যাবে এরকম। তো তাহলে কি হলো যে তোমাদের যে কোনো সোশ্যাল প্রবলেমসের ক্ষেত্রে শুধু একটা প্যারাগ্রাফ শিখলেই তোমাদের হয়ে যাচ্ছে। তো আলাদা করে কিন্তু আর বাকিগুলো শিখতে হচ্ছে না। শুধু বিশেষ দ্রষ্টব্য হিসাবে আমরা দেখব যে যেখানে টপিক থাকবে সেখানে তোমাদের যে প্যারাগ্রাফটা লিখতে বলা হবে জাস্ট সেই প্যারাগ্রাফের টাইটেলটা লিখে দিবে, তাহলেই হয়ে যাচ্ছে। এরপরে দেখো আমাদের অল কাইন্ডস অফ গুড কোয়ালিটিস থাকে যদি, যেমন ধরো ব্রেভিটি, অনেস্টি, পোলাইটনেস, হোপফুলনেস, ফ্রেন্ডশিপ, এডুকেশন, ক্যারেক্টার, পাংচুয়ালিটি, তারপরে হচ্ছে আমাদের অবিডিয়েন্স, ইন্ডাস্ট্রি, ভ্যালু অফ টাইম, ডিসিপ্লিন, অ্যাম্বিশন, ট্রুথফুলনেস, লেবার, প্যাট্রিয়টিজম, গুড ম্যানার, কাইন্ডনেস, ফেথফুলনেস, চ্যারিটি। তো এগুলো হচ্ছে আমাদের সব গুড কোয়ালিটিস। তো এই গুড কোয়ালিটিস থেকে যদি তোমাদের প্যারাগ্রাফ আসে তাহলে তোমরা কিভাবে লিখবে চলো সেটা দেখে আসি। তো তাহলে আমরা লিখব যে টপিক ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল অ্যান্ড পাওয়ারফুল এলিমেন্ট অফ আওয়ার সাকসেস ইন লাইফ। মানে কি, তোমাদের যে গুড কোয়ালিটিসের প্যারাগ্রাফটা দিবে সেই টপিকটা লিখবে, ঠিক আছে। ইট এনরিচেস সেলফ কনফিডেন্স অফ আওয়ার রানিং লাইফ। ইফ উই ওয়ান্ট টু রিচ অফ আওয়ার এইম উই মাস্ট অ্যাটেইন সাচ কোয়ালিটি। ইট ইজ নিড টু হ্যাভ ফর মেন্টাল ফ্যাকাল্টি। Topic can bring out reward for human beings. It is important to have topic to retain the existence of human beings. Without topic,
anybody cannot achieve anything great and glorious. A man can lose his prestigious life for its absence. Most of the greatest persons have gained success by it. Topic is a kind of knowledge which think no training can teach. Topic broadens our outlook, therefore we should have this quality at any cost. তো এই হচ্ছে আমাদের প্যারাগ্রাফের অংশ। তোমাদের যদি যে কোনো গুড কোয়ালিটিস বলে তোমরা এই প্যারাগ্রাফটা দিয়ে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। শুধু টপিকের জায়গায় তোমার যে প্যারাগ্রাফটা লিখতে বলবে সেইটার হেডিংসটা দিয়ে দিলেই কিন্তু আমাদের হয়ে যাবে। এরপরে দেখো অল কাইন্ডস অফ সায়েন্টিফিক থিংস, যেমন স্যাটেলাইট, মোবাইল ফোন, সেলুলার ফোন, ইন্টারনেট, কম্পিউটার, ইমেল, ইলেকট্রিসিটি, মানে কি যে সকল জিনিসগুলো আমরা বৈজ্ঞানিকভাবে তৈরি করেছি সেই সকল জিনিস যদি আসে তাহলে তোমরা কিভাবে লিখবে? তাহলে লিখবে যে উই লিভ ইন দ্য এজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি. With the help of science and technology, we have invented many wonderful things. Topic is one of them. It is the blessing of science for the world. Today, we can enjoy various objectives of the world through topic. It brought the remotest places of the world on hand. It has some exceptional power. We should use this technology properly. We can widen our knowledge by it in different fields. Topic gives us a lot of opportunities and it mainly influence more on young generation. As everything has its both negative and positive side, so topic has also two sides and we should use only positive sides which provide us useful knowledge. তো দেখো খুব সুন্দর করে, খুব সহজ এবং খুব মার্জিত ভাষায় কিন্তু প্যারাগ্রাফটা লেখা আছে। তোমাদের সকল সায়েন্টিফিক থিংসের মধ্যে যদি কোনো প্যারাগ্রাফ চলে আসে তোমরা অবশ্যই এই একটা প্যারাগ্রাফ মুখস্থ করলেই তোমাদের হয়ে যাবে ইনশাল্লাহ। এরপরে দেখো যে আমাদের অল কাইন্ডস অফ হবিস, যেমন রাইটিং পোয়েম, কিপিং এ ডায়েরি, জগিং, ট্রাভেলিং, গার্ডেনিং, রিডিং হ্যাবিট, সিঙ্গিং সং বা ক্যাচিং ফিশ, কালেক্টিং স্ট্যাম্প, সুইমিং, ফিশিং, পেন্টিং, মানে তোমাদের যে সকল হবিসগুলো রয়েছে বা শখগুলো রয়েছে সেখান থেকে কোশ্চেন আসলে তোমরা লিখবে যে টপিক ইজ অ্যান ইন্টারেস্টিং হ্যাবিট ফর স্টাবর্ন লাইফ. বাই দিস কাইন্ড অফ হ্যাবিট উই ক্যান গেট রিড অফ বোরিং লাইফ. তো দেখো স্টাবর্ন মানে তোমরা অনেকেই না বুঝতে পারো, স্টাবর্ন মানে হচ্ছে একগুঁয়ে, ঠিক আছে? Everyone should have any kind of hobby. Topic is the shadow of life which gives us vast amusement. It can be a part and parcel of education and entertainment. Someone uses it for passing time. Topic causes some problems sometimes if we are not concerned on working. Topic refreshes us not only physically but also mentally. To sum up, we should have any kind of hobby. It can be entertainment or education for us. তো এই হচ্ছে তোমাদের প্যারাগ্রাফ। একটা প্যারাগ্রাফ শিখলে অল কাইন্ড অফ প্যারাগ্রাফ লেখার একটা সাজেশন। তো এই যে তোমাদেরকে আমি প্যারাগ্রাফগুলো বললাম এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা যারা প্যারাগ্রাফ মুখস্থ নিয়ে খুব বেশি চিন্তায় থাকো তাদের জন্য একটা লাইফ সেভিয়র বলতে পারো এই বিষয়টা, ঠিক আছে? এছাড়া তোমরা যদি প্যারাগ্রাফ অন্য জায়গা থেকে পড়ে থাকো সেখান থেকে 2-3টা লাইন তোমরা চাইলে অ্যাডও করতে পারো। সামারি দিয়ে কিভাবে তোমরা সবগুলো সামারি লিখতে পারবে। তো এখানে কিছু বিষয় আছে, আমি তোমাদেরকে একদম বিষয়টা বুঝিয়ে দিব। তো তোমরা একটা পার্ট দেখে হুট করে ভিডিওটা ছেড়ে দিও না, পুরোটা ভিডিও লাস্ট পর্যন্ত দেখবে এবং কি কি বলছি সম্পূর্ণ জিনিসটা মাথায় রাখবে। শুধু বিষয়টা দেখলে হবে না, আমি কি কি বলছি সেটা বুঝতেও কিন্তু হবে। তো দেখো একটি সামারি দিয়ে কিভাবে সবগুলো সামারি লিখতে পারবে। তো এখানে দেখো আমাদের সামারির ক্ষেত্রে কিন্তু ভাগ রয়েছে, যা আমাদের প্যাসেজ সামারি আসতে পারে, আমাদের পয়েম সামারি আসতে পারে, কোনো ব্যক্তি দিয়ে আসতে পারে সামারি, যে একটা পার্সন দিল সেই পার্সনের সম্পর্কে তুমি সামারি লেখো, কিংবা আমাদের কোনো একটা বিষয় আসতে পারে। তো সবগুলো জিনিস তোমাদেরকে আলোচনা করব। তো দেখো প্যাসেজ সামারি, দেখো সামারি কিন্তু আমাদের অনেক বড় করে লিখলে কিন্তু আমরা নাম্বার পাই না। আমাদের সাধারণত 1/3 প্যাসেজের 1/3 সামারি লিখতে হয়। তো তোমরা অনেকে ভাবো যে অনেক বেশি করে একটা পৃষ্ঠা ভরাট করে লিখলে হয়তো বা আমরা বেশি নাম্বার পাবো, কিন্তু বিষয়টা কিন্তু মোটেও সেরকম না। আমরা যত প্রিসাইসলি সুন্দর করে লিখবো সামারিতে আমরা তত ফুল মার্কস পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে।
তো দেখো প্যাসেজ সামারির ক্ষেত্রে আমরা লিখবো যে দিস ইজ দ্য প্যাসেজ হুইচ হ্যাজ বিন ডিসকাসড অ্যাবাউট। এই লাইনটা আমরা লিখবো। এখানে অ্যাবাউট দিয়ে তোমার প্যাসেজটা যে বিষয় থাকবে, যদি কোনো ব্যক্তি সম্পর্কে থাকে তাহলে ব্যক্তি লিখবে, যদি কোনো বিষয় সম্পর্কে থাকে সেই বিষয় লিখবে। যেমন দিস ইজ দ্য প্যাসেজ হুইচ হ্যাজ বিন ডিসকাসড অ্যাবাউট ড্রিমস, এরকম আসতেই পারে। ইট গিভস আস এ মাল্টিডাইমেনশনাল কনসেপশন অ্যাবাউট, এটা আমাদের কোন ধরনের কনসেপশন গুলো ক্লিয়ার করে সেই বিষয়টা তুমি তোমার প্যাসেজ থেকে 2-3টা লাইন তুমি এখানে অ্যাড করবে, এবং সেটা অবশ্যই হুবহু না প্যাসেজের লাইনই, বাট তোমরা একটু ঘুরিয়ে দিবে যাতে টিচাররা না বুঝতে পারে। ঠিক আছে? At last we can say that this passage give us an important information. এইটুকু যদি লিখো তারপরেও তোমরা কিন্তু ফুল মার্কস পাবে, কারণ সামারির ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক বেশি লাইন লেখার প্রয়োজন হয় না। এই 3টা লাইন তোমরা একদম সেম রাখবে, মাঝখানে শুধু প্যাসেজের 2টা ইম্পর্টেন্ট লাইন অ্যাড করবে, সেটা একটু হলেও ঘুরিয়ে। এখন যদি তোমাদের পোয়েম সামারি আসে বা কবিতার, তখন তোমরা লিখতে পারো যে দ্য সেন্টার থিম অফ পোয়েম ইজ অ্যাবাউট, তোমার যে বিষয়ে কবিতাটা সেই বিষয়টা লিখবে। It is an example of beautiful touches expresses poem heart mind. In this poem, which the poet his her emotion with great attention and says, এখান থেকে কবিতার একটি গুরুত্বপূর্ণ লাইন লিখে দিবে। মানে কি, মানে এই কবিতাটা দ্বারা আমাদের আসলে কবি কি বোঝাতে চেয়েছে বা তার সাথে এটা কোন ইমোশনের সাথে এটা অ্যাটাচ করে, এই বিষয়গুলো জাস্ট এখানে বোঝাচ্ছে। কবিতার একটা গুরুত্বপূর্ণ লাইন লিখে দিয়ে ইন কনক্লুশন উই উড লাইক টু সে দ্যাট দ্য পোয়েম অলসো হাইলাইটস থিংস দ্যাট আর ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড এডুকেটিভ ফর আস। তো এইখানে তোমাদেরকে যে বাক্যগুলা দিয়েছে এটা কিন্তু তোমরা যে কোনো সামারির ক্ষেত্রে ইউজ করতে পারো। তার মানে কি, তোমরা অলরেডি কিন্তু এখান থেকে অনেকগুলো লাইন কিন্তু পেয়ে যাচ্ছ। এরপর দেখো, যদি তোমাদের কোনো ব্যক্তি দিয়ে আসে যেটা আমাদের সব থেকে বেশি আসে, তাহলে তোমরা কি লিখবে? তাহলে লিখতে পারো যে দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট হো ওয়াজ বর্ন ইন প্লেস ইন ডেট, প্রথমে স্থান এরপরে তারিখ। His বা her quality and artistic nature made her or him famous in her or his way of life. She or he had complete her or his education in institutionের যে নামটা রয়েছে সেটা লিখে দিবে। He or she attended some famous and old institutions such as, যে ইনস্টিটিউশনটা থাকবে সেটার নাম। He or she never stopped discovering her or his quality and through his habit he had contributed in her or his respective field. Through her or his famous works, dynamic quality, he or she had inspired us and all the rest people of the world. These great men and women of all time had died in মৃত্যুশাল, আর মৃত্যু স্থানটা লিখে দিলে হবে। তো এখান থেকে তো তোমরা সকল লাইন তোমাদের মনে থাকবে না, যে সকল লাইন মনে থাকবে তোমরা জাস্ট সেগুলো এখান থেকে লিখে দিবে। তো দেখো কি সুন্দর আমরা একটা সামারি শিখে সবগুলো লিখতে পারছি। বুঝতেই পারছো যে বিষয়টা কিন্তু আমাদের জন্য কত বেশি ইম্পর্টেন্ট। জাস্ট তোমার এই যে লাইনগুলো দিয়েছি এই লাইনগুলোই লিখবে, শুধু তোমার বিষয়টা চেঞ্জ করে দিবে, তাহলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। গ্রাফ অ্যান্ড চার্ট বা পাই চার্ট দিয়ে তোমরা কিভাবে অনেকগুলো বা 1000টি পাই চার্ট লিখতে পারবে। তো এখানে দেখো, প্রথমে আমি তোমাদেরকে গ্রাফ অ্যান্ড চার্ট বর্ণনা করার সহজ নিয়মটা দেখাচ্ছি, এরপরে কিন্তু তোমরা ধীরে ধীরে সেই একটি লিখে কিভাবে অনেকগুলো লিখতে পারবে সেই ট্রিক্স গুলো জানবে। এবং এখানে কিন্তু অনেকগুলো ধাপ রয়েছে, তো তোমরা একটু স্কিপ না করেও সম্পূর্ণটুকু দেখে যাও। তো প্রথমেই লিখবে যে দিস গ্রাফ শোজ, প্রশ্নের যে বিষয়টা বলবে, যে গ্রাফ চার্টটা তোমাকে পরীক্ষায় দিবে সেই গ্রাফ চার্টের যে হেডিংটা থাকবে সেটা লিখবে। ফ্রম প্রথম সাল টু শেষ সাল, যদি সাল দিয়ে কোশ্চেন আসে তাহলে অবশ্যই এখানে ফ্রম প্রথম সাল এবং শেষ সাল গ্রাফে যেটা আছে সেটা লিখে দিবে। In the graph, we can notice some changes in the different years. Here we see that in প্রথম যে সাল এবং প্রশ্নের যে হেডিংটা থাকবে সেটা লিখবে was only, সেই প্রথম সালের সংখ্যা বা পার্সেন্টেজটা লিখবে, while in দ্বিতীয় সাল এবং প্রথম যে প্রশ্নের যে বিষয়টা থাকবে সেই বিষয়টা লিখে এবং দ্বিতীয় সালের সংখ্যা বা হারটা লিখবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এরপরে লিখবে বিটুইন দ্বিতীয় সাল অ্যান্ড পরের সাল ইট ইনক্রিজড আপ টু,
যদি বাড়ে তাহলে ইনক্রিজড আপ টু লিখবে, আর যদি কমে তাহলে ডিক্রিজড ডাউন টু লিখে পরের সালের সংখ্যা লিখবে। ধরো যে দুইটা সাল দেওয়া আছে তোমার গ্রাফ চার্ট অনুযায়ী, অনেকগুলা সাল, সেখানে প্রথম সালটা লিখবে, এরপরে দ্বিতীয় সালে লিখবে, এরপরে বিটুইন দিয়ে দ্বিতীয় সাল লিখবে, দ্বিতীয় সালের পরে যে সালটা দিয়েছে সেটা দিয়ে এর ভিতরে তুলনা করে যে কোনটা বাড়লো বা কোনটা কমলো, ইনক্রিজড না ডিক্রিজ, সেটা লিখবে। প্রশ্নে যে বিষয়টা থাকবে সেটা লিখবে ওয়াজ স্লাইটলি চেঞ্জড বাই দ্য ইয়ার, চতুর্থ সাল লিখবে, দেন পূর্বের সাল লিখবে। ইন চতুর্থ সাল প্রশ্নের বিষয় ওয়াজ সংখ্যা। তো দেখো তোমরা কিন্তু এখনো কিচ্ছু বুঝোনি, বোঝার এখনো কোনো দরকার নেই, তোমরা ধীরে ধীরে বুঝতে পারবে। লাস্টে তোমাদেরকে একদম উদাহরণ সহ বুঝাবো। এখন জাস্ট যেটা বলছি সেটা মাথায় রাখো, পরে বুঝলেই হবে যখন আবার দ্বিতীয়বার পড়বে, ঠিক আছে? এরপরে দেখো বাট ইট এগেইন ইনক্রিজড বা ডিক্রিজড র্যাপিডলি অর স্লোলি ফর দ্য নেক্সট 10, 5, 2 years অ্যান্ড ইট ওয়াজ পঞ্চম সালের সংখ্যা। মানে কি, তোমার গ্রাফ চার্টে যদি ইনক্রিজড হয় ইনক্রিজড, ডিক্রিজড হলে ডিক্রিজড, র্যাপিডলি হলে র্যাপিডলি, মানে কি তাড়াতাড়ি হলে তাড়াতাড়ি, স্লোলি হলে স্লোলি। এরপরে কি নেক্সট কত ইয়ার্স এর ভিতরে গ্যাপটা রয়েছে, ধরো তোমাকে 1985 সাল দিল, এরপরে 1990 সাল দিল, তাহলে কি 5 ইয়ার্স, 5 ইয়ার্স এর একটা গ্যাপ আছে না, সেটা লিখবে, লিখে পঞ্চম সালের সংখ্যাটা লিখে দিবে। যদি আরো কোনো সালের তথ্য দেওয়া থাকে তাহলে একই রকম ভাবে লিখতে হবে, তবে সেই ক্ষেত্রে নিজের কিছু ভাষা প্রয়োগ করে লেখার বৈচিত্র্য আনা যেতে পারে। এন্ড ফাইনালি উই ফাইন্ড দ্যাট বাই সর্বোচ্চ সাল প্রশ্নের বিষয় রোজ টু দ্য হাইয়েস্ট অর রিচড টু দ্য লোয়েস্ট এন্ড ইট ওয়াজ ইজ সংখ্যা। সো উই ক্যান সে দ্যাট প্রশ্নের বিষয় ইজ ইনক্রিজিং বা ডিক্রিজিং বা চেঞ্জিং র্যাপিডলি বা স্লোলি ডে বাই ডে, অথবা তোমাদের নিজের মতো করে অর্থপূর্ণ যে কোনো একটা লাইন। অর্থাৎ কি, যে তোমাকে এন্ড ফাইনালি উই ফাইন্ড দ্যাট বাই, যে সর্বোচ্চ সাল প্রশ্নের দেওয়া আছে সেটা কত দূর পর্যন্ত উঠেছে, সর্বোচ্চ কত সাল গেছে এবং সেখানে পার্সেন্টেজটা কত পর্যন্ত হাই গেছে এবং সর্বনিম্ন কত, এগুলা লিখে একটা পার্থক্য তৈরি করে দিলেই হবে। তো এই হচ্ছে আমাদের বেসিক ধারণা। এখন তোমাদেরকে মূল বিষয় আসে যে কিভাবে তোমরা একটা দিয়ে সকল কিছু লিখতে পারবে। ধাপ 1-এ তোমরা প্রথমে দুটি বাক্য আমরা গ্রাফ বা চার্টের বিষয় নিচে স্ট্রাকচারে সংক্ষিপ্ত লিখব। যেমন দ্য গ্রাফ ইজ অ্যাবাউট বা দ্য গ্রাফ শোজ দিয়ে প্রশ্ন থেকে বিষয়বস্তু যেটা থাকবে সেটা লিখবে। লেখার পরে ইন জেনারেল দ্য গ্রাফ শোজ এ গ্র্যাজুয়াল improvement or a gradual decrease or the percentage, the number etc of যে কোশ্চেনটা থাকবে প্রশ্ন সেটা লিখবে। মানে কি, দ্য গ্রাফ শোজ দ্যাট, যেটা দেয় সেটা। ইন জেনারেল দ্য গ্রাফ শোজ এ গ্র্যাজুয়াল ইমপ্রুভমেন্ট, কি বাড়ছে না কমছে না কি হচ্ছে বিষয়টা। ধরো একটা দরিদ্রতার হার কি বাড়ছে না কমছে সেটা লিখবে। উপরের প্রশ্নে বলা হয়েছে যে ধরো যে দ্য গ্রাফ বিলো শোজ দ্য রেজাল্ট অফ এসএসসি এক্সামিনেশন অফ এবিসি সেকেন্ডারি স্কুল ফ্রম 2008 to 2012। মানে ধরো গ্রাফে দেওয়া আছে যে আমাদের এসএসসি বা এইচএসসি এর একটা রেজাল্ট দেওয়া আছে একটা স্কুলের, যেখানে তোমাদের 2008 থেকে 2012 সাল পর্যন্ত দেওয়া আছে, ঠিক আছে? তো এখানে দেখো আমাদের ক্রমাগত এসএসসি পরীক্ষা দিতে পাশের হার বৃদ্ধি পাচ্ছে, তাহলে কি বলবো আমরা, ক্রমাগত উন্নতি বা গ্র্যাজুয়াল ইমপ্রুভমেন্ট আমরা বলতে পারি, ঠিক আছে? এবং ধাপ 2-এ তোমরা লিখবে যে 2008 সালের কলামে আমরা দেখি পাশের হার 60% ছিল এবং 2012 সালে গিয়ে বৃদ্ধি পেয়ে তা 92% হলো। সেটাকে আমরা কি লিখবো, সেটাকে আমরা লিখতে পারি ইট ইজ সিন ফ্রম দ্য গ্রাফ দ্যাট দ্য পাস রেট ইনক্রিজড ফ্রম 60% in 2008 to 92% in 2012 in 4 years। তো এইটা সেম জিনিসটাই তোমরা কি করবে, এই একই লাইন লিখবে, শুধু সংখ্যাগুলো চেঞ্জ করে দিবে তোমাদের পরীক্ষায়, তাই না? শুধু সংখ্যাগুলো চেঞ্জ করে দিবে, ইনক্রিজড হলে ইনক্রিজড লিখবে, ডিক্রিজড হলে ডিক্রিজড লিখবে। কিন্তু মূল যে গ্রাফ চার্ট সেটা তো আমাদের এই একটা কথা লিখলে আমাদের হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো আশা করছি। একইভাবে জিপিএ 5 এর সংখ্যা বৃদ্ধি পেয়েছে শুধুমাত্র 2021 সাল ছাড়া। তাই আমরা এভাবে বর্ণনা করতে পারি যে the graph also shows an increase of candidates who passed with a GPA 5 except in 2011। তো আমরা কি, আমাদের অন্য একটা গ্রাফ চার্ট আসলে আমরা এইভাবেই লিখতে পারি, শুধু আমাদের সংখ্যাগুলো পরিবর্তন করে। এরপরে আমরা কি সর্বশেষে গ্রাফের যে তথ্যাবলী নিয়ে এক বাক্যে একটি মন্তব্য লিখতে হবে, যেমন ওভারঅল দ্য গ্রাফ illustrates that the SSC results of ABC secondary school are improving steadily।
তো এইখানে তোমাদের যে বাক্যগুলা দিয়েছি সেই বাক্যগুলা ইউজ করবে, শুধুমাত্র তোমাদের পার্সেন্টেজ এবং সংখ্যাগুলা চেঞ্জ করে দিয়ে পরীক্ষা ইউজ করলে হয়ে যাবে। এছাড়া এই শব্দগুলো বা এই যে বাক্যগুলো আছে, ওয়ার্ডগুলো রয়েছে, এগুলো ইউজ করলে হয়ে যাবে আমাদের। দেখো এখানে আমাদের একটা গ্রাফ চার্টের কোশ্চেন আছে যে দ্য গ্রাফ বিলোস শোজ দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ ফ্রম 1995 to 2010. Now describe the graph in 150 word. You should highlight and summarize the information given in the graph. তো দেখো এখানে আমরা কিভাবে লিখতে পারি যে the graph shows, এই গ্রাফটা আমাদের কি শোজ করছে সেটা লিখবে। এরপরে লিখবে যে অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ ওয়াজ ইন দ্য ইয়ার অফ 2010 and it was 58.8%. তোমার প্রশ্ন যেরকম থাকবে তোমার প্রশ্ন অনুযায়ী সেখানে শুধু তোমরা পার্সেন্টেজটা আর সংখ্যাটা চেঞ্জ করে দিবে, তাহলেই তো হলো। এছাড়া তো সব একই, তাই না? On the other hand, the lowest percentage was in the year of 1995 and it was 38.1%. From the graph chart, it is obvious that there was significant difference between the highest percentage and the lowest percentage, and it was, তোমরা যেটা তোমাদের কোশ্চেনে থাকবে ঠিক সেটাই লিখে দিবে। Secondly, we can see that in 2000 rate than the previous year. থার্ডলি লিখে তোমরা থার্ডলি লিখবে, ফোর্থলি লিখে তোমরা ফোর্থলি কি করতে পারছো সেটা লিখবে। এখানে আমাদের মূল বিষয়টা হচ্ছে তোমরা বারবার একই কথা বলছি যে জাস্ট তোমরা পার্সেন্টেজ আর সংখ্যাটা চেঞ্জ করে দিয়ে তোমাদের যেমন দেখো দ্য গ্রাফ শোস এই কথাটা লিখতেই হবে, অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ এটা লিখবে। এরপরে তোমাদের অন দ্য আদার হ্যান্ড, তারপর হচ্ছে আমাদের ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি এই কথাগুলো উল্লেখ করতে হবে। এই কথাগুলো উল্লেখ করলে খুবই ভালো। এরপরে লিখবে যে ফোর্থলি উই ক্যান সি দ্যাট, আমরা চতুর্থবারে আমরা কি দেখতে পারলাম, ঠিক আছে। এরপরে তোমরা একটা ফাইনালি দিয়ে লিখবে যে ফাইনালি উই ক্যান সি দ্যাট, যে এটা আসলে প্রথম সাল থেকে লাস্টের সাল পর্যন্ত এটা কি আসলে ইনক্রিজড হলো নাকি ডিক্রিজড হলো, তোমার কোশ্চেন যেটা থাকবে সেটা দিয়ে বুঝাবে। তো দেখো ফার্স্টলি উই ক্যান সি দ্যাট এত, এন্ড ইট ওয়াজ ইনক্রিজড কতটুকু। প্রথমে তোমরা লিখবে যে ফার্স্টলি আমরা দেখতে পাচ্ছি যে উই ক্যান সি দ্যাট, যে আমাদের প্রথমে সালে এত ছিল, এরপরে আমাদের সেকেন্ডলি আমাদের এত ছিল। এরপরে তোমরা তুলনা করবে যে প্রথম সাল এবং দ্বিতীয় সালের ভিতরে আমাদের কতটুকু তুলনা, কতটুকু পার্সেন্টেজ, দ্বিতীয় থেকে তৃতীয় সালের ভিতরে কতটুকু পার্সেন্টেজ আমাদের তুলনা রয়েছে সেগুলা লিখবে। পাই চার্টের ক্ষেত্রেও ঠিক সেম, ঠিক আছে, আলাদা কিছু না, সেম। তোমাদের এখানে যে রুলসটা দেখিয়েছি তোমরা এটা একবার করে পড়ে যাবে। যেমন ধরো গ্রাফ চার্টের জায়গায় এখানে শুধু আমরা পাই চার্ট লিখবো, যে যেমন দ্য পাই চার্ট শোস আমাদের কি শোস করছে, তাই না? ডিফারেন্ট ক্যাটাগরিজ হ্যাভ বিন শোড হেয়ার, দিজ আর বাংলা, হিস্টোরি, ইংলিশ বা সায়েন্স, আদার্স যে সাবজেক্ট গুলো রয়েছে, এখানে একটা সাবজেক্টের বিষয়, তো এগুলা লিখবে। অন দ্য আদার হ্যান্ড, এই দেখো অন দ্য আদার হ্যান্ড এই কথাটা তোমরা পাই চার্টে ইউজ করতে পারো, গ্রাফ চার্টে ইউজ করতে পারো। তোমাদের টিচার কিন্তু এগুলাই দেখবে, তুমি ফার্স্টলি, সেকেন্ডলি, দা বা দা গ্রাফ শোজ দ্যাট, কিংবা আমাদের অন দ্য আদার হ্যান্ড, ফাইনালি, এনিওয়ে এগুলো ইউজ করছো কিনা। গ্রাফ চার্টের কিন্তু মূল বিষয় একটাই, যে তোমরা এগুলো ইউজ করতে পারছো কিনা সঠিকভাবে, তোমাকে টিচার এগুলাই। তো দেখো আমাদের মূল বিষয় হচ্ছে যে আমরা প্রথমে একটা দ্য গ্রাফ শোস আমাদেরকে কি দেখাচ্ছে, এরপর আমরা ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি লিখে আমরা কতটুকু কি হলো বা কোন জায়গায় কতটুকু পার্সেন্টেজ এভাবে লিখবো। তৃতীয় ধাপে গিয়ে আমরা কতটুকু তুলনা, সেই তুলনাটা করবো যে প্রথম সাল থেকে দ্বিতীয় সালে কতটুকু বাড়লো, কতটুকু কমলো, এবং লাস্টে গিয়ে আমরা একটা কিন্তু ফাইনালি লিখে একটা কি বলবো একটা ইন্ডিং দিয়ে রাখবো। তাহলে কিন্তু আমাদের গ্রাফ চার্ট বা পাই চার্ট কিন্তু একদম ওকে। সার্টিফিকেট বা সনদপত্র চেয়ে আবেদন যদি থাকে তোমাদের, যেমন যে ধরো ক্যারেক্টার সার্টিফিকেট বা ট্রান্সফার সার্টিফিকেট বা টিসি যেটা, অথবা টেস্টিমোনিয়াল ইত্যাদি লেখার প্রয়োজন হলে নিম্নের নিয়মটি তোমরা ফলো করবে। তো তোমরা সকলেই জানো যে এরকম কিন্তু আমাদের খুব সচরাচরই চলে আসে। তো এর জন্য তোমরা লিখবে প্রথমে ফরম্যাটটা অনুযায়ী যে দ্য হেডমাস্টার অর দ্য প্রিন্সিপাল, ইয়োর স্কুল বা কলেজ নেম, তোমার স্কুল অথবা কলেজের নাম লিখবে, সাবজেক্ট লিখবে প্রেয়ার ফর, তোমাদেরকে যে বিষয়টা বলা হবে, টিসির বিষয় লিখলে টিসি, টেস্টিমোনিয়ালের বিষয় লিখলে টেস্টিমোনিয়াল, যেটা বলবে শুধু সেই জিনিসটা তোমরা হেডিংটা লিখে দিবে। এরপরে লিখবে স্যার আই অ্যাম এ স্টুডেন্ট অফ, তোমার শ্রেণীর নাম, অফ ইয়োর prominent institutions. I beg most respectfully to state that my father is a government service holder. He has been transferred to Dhaka. I have no kith and kin
here. It is not possible for me to continue study here. That's why I have to leave the town with my family. তো দেখো এখানে কিন্তু তোমরা খুব সুন্দর করে সহজ এবং সাবলীল ভাষায় তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, এইটা লিখলেই তোমাদের হয়ে যাবে। এবং দেখো এরপরে তোমরা লিখবে সো আই নিড এ, প্রশ্নে উল্লেখিত যে বিষয়টা থাকবে সেইটা from you. I therefore pray and hope that you would be kind enough to grant me and oblige me thereby. হয়ে গেল। অ্যান্ড দেখো নিচে লিখবে যে ইউর মোস্ট অবিডিয়েন্ট পিপল অর ইউর মোস্ট অবিডিয়েন্ট স্টুডেন্টও লিখতে পারো, দিয়ে তোমার নাম, ক্লাস এবং রোল। তো দেখো কি সুন্দর আমাদের একটা অ্যাপ্লিকেশন হয়ে গেল। তো দেখো এর আগে আমি তোমাদের যে মাঝখানের যে মূল স্টেপটা দেখিয়েছি সেখানে চাইলে কিন্তু তোমরা তোমাদের নিজের মতো করে 2-3টা লাইন কিন্তু অ্যাড করতে পারো, তাহলে কিন্তু বিষয়টা আরও বেশি সুন্দর হবে। ঠিক আছে, তো দেখো তোমাদের প্রথম এই যে অ্যাপ্লিকেশনটা দেখালাম, এই সকল অ্যাপ্লিকেশনের জন্য তোমরা এই একটা রুলস ইউজ করলেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তো এরপরে দেখো সাহায্য চেয়ে আবেদন, তোমরা সকলেই জানো এই অ্যাপ্লিকেশনটাও কিন্তু খুব বেশি পপুলার। যেমন দেখো ফিনান্সিয়াল ডোনেশন বা ফিনান্সিয়াল হেল্প, তারপরে স্টেপেন্ড ফ্রম দ্য পুর ফান্ড, অথবা আমাদের এ ফুল ফ্রি স্কলারশিপ বা স্টুডেন্টশিপ ইত্যাদি লেখার প্রয়োজন হলে নিম্নের যে নিয়মটা রয়েছে সেই নিয়মটা তোমরা ফলো করতে পারো। যেমন প্রথমেই তোমরা লিখবে সেম আগের মতোই দ্য হেডমাস্টার অর দ্য প্রিন্সিপাল, তোমার স্কুল এবং কলেজের নাম এবং সাবজেক্ট দিয়ে প্রেয়ার ফর, তোমাকে প্রশ্নে উল্লিখিত যে বিষয়টা সেই বিষয়টা লিখবে। এরপরে লিখবে স্যার আই অ্যাম এ স্টুডেন্ট অফ ক্লাস, মানে তুমি কোন শ্রেণীতে পড়ো সেটা লিখবে, অফ ইউর প্রমিনেন্ট ইনস্টিটিউশনস। I beg most respectfully to state that I have come from a very poor family. My father is a daily laborer or farmer or rickshaw puller, তোমার যেটা ইচ্ছা করে তুমি সেটাই দিয়ে দিবে। He is only earning member of our family. My 3 sisters and brothers also read in your institution. It is more difficult for him to bear our educational expenses. My result in the last annual examination is satisfactory. এখানে তোমরা চাইলে নিজের মতো করে আরও 2-1টা লাইন কিন্তু দিতেই পারো, কিন্তু আসলে না দিলেও কোনো প্রবলেম নেই, কারণ আমি কিন্তু তোমাদেরকে যথেষ্ট গুছিয়ে খুব সুন্দর করে লিখে দিয়েছি, সো নতুন করে অ্যাড করারও কোনো দরকার নেই। এরপরে লিখবে আই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু গ্র্যান্ট মি অ্যান্ড অবলাইক মি দেয়ারবাই। সেম আগের মতো ইউর মোস্ট অবিডিয়েন্ট পিপল, তোমার নাম লিখবে, ক্লাস অ্যান্ড রোল। তো দেখো কত ইজি একটা বিষয়, তাই না? আমাদের সকল ফর্মেটই এক, শুধু মাঝখানের যে বিষয়গুলো সেগুলো একটু চেঞ্জ, এবং সেগুলো কিন্তু আমি খুবই সাবলীল ভাষায় তোমাদেরকে লিখে দিয়েছি, জাস্ট এই বিষয়গুলো ফলো করলেই হয়ে যাবে। এরপরে দেখো কোনো কিছু স্থাপনের জন্য অনুরোধ করে বা অনুমতির চেয়ে আবেদন, এটাও খুবই গুরুত্বপূর্ণ। যেমন ধরো এ ক্যান্টিন, এ কমন রুম, এ কম্পিউটার ক্লাব, ডিবেটিং ক্লাব অ্যান্ড ইংলিশ ডিবেটিং ক্লাব, এ লাইব্রেরি রুম অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, অথবা এ হল রুম ইত্যাদি লেখার প্রয়োজন হলে এই নিয়মটা ফলো করতে পারো। যেমন ডেট লিখবে, ডেট লেখার পরে দ্য হেডমাস্টার অর প্রিন্সিপাল, ইয়োর স্কুল অর কলেজ নেম, মানে তোমার স্কুল বা কলেজের নাম, সেম আগের মতো সাবজেক্ট লিখে প্রেয়ার ফর সেটিং আপ, এখানে কিন্তু একটু চেঞ্জ, কারণ এখানে তোমাকে স্থাপনের জন্য বলা হয়েছে, তাই প্রেয়ার ফর সেটিং আপ দিয়ে প্রশ্নের যে বিষয়টা লিখবে সেটা লিখবে। স্যার we the students of your school beg most respectfully to state that a large number of students study in our school or our college, যেটাই হও না কেন, our school or college is a renowned in this district and enriched with a lot of facilities, but we are very unlucky that there is no, তোমাকে যে প্রশ্নের বিষয়টা বলবে সেটা লিখবে, in our school, লাইব্রেরি থাকলে লাইব্রেরি, ক্যান্টিন থাকলে ক্যান্টিন, ডিবেটিং ক্লাব থাকলে ডিবেটিং ক্লাব, so we deprived of enjoying the facilities of a, same আগের মতো তোমাদের কোশ্চেনে যা থাকবে তা লিখে দিবে। এরপরে লিখবে মে উই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উইড বি কাইন্ড এনাফ টু গ্র্যান্ট আস ফর সেটিং আপ, যে বিষয়টা থাকবে সেই বিষয়টা, ইন আওয়ার স্কুল অর কলেজ অ্যান্ড অবলাইজ মি দেয়ারবাই। উই রিমেইন স্যার ইয়োর্স অবিডিয়েন্টলি দ্য স্টুডেন্টস অফ ক্লাস, লিখে তোমার যে শ্রেণীর নাম লিখবে, বা তোমার নাম নিচে লিখতে পারো, তোমার রোল লিখলেও আমাদের হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে দেখো আমাদের এই একটা
অ্যাপ্লিকেশন দিয়ে কতগুলো অ্যাপ্লিকেশন লিখতে পারছো, জাস্ট ফরম্যাটটা এবং ভিতরের কথাগুলো জানলেই আমাদের হয়ে যাচ্ছে। তোমাদেরকে দেওয়া হবে ইংলিশ এসে বা কম্পোজিশন রাইটিং, যেখানে তোমরা একটা কম্পোজিশন শিখে কিভাবে অনেকগুলো কম্পোজিশন লিখতে পারো সেটা দেখাবো। তো দেখো এখানে বিভিন্ন ধরনের কম্পোজিশনের নাম রয়েছে, যেমন ডিসিপ্লিন, ভ্যালু অফ টাইম, কাইন্ডনেস, ইন্ডাস্ট্রি, অ্যাম্বিশন, ট্রুথফুলনেস, চ্যারিটি, ক্যারেক্টার, হেলথ, স্ট্রাগল, ইউনিটি, ডিগনিটি অফ লেবার, পোলাইটনেস। তো এই সকল যে আমাদের ভালো সাইডগুলো রয়েছে বা কি বলবো ভালো গুণাবলীগুলো রয়েছে, এগুলো দিয়ে যদি তোমাদের কম্পোজিশন আসে, তোমরা জানোই যে এরকম অনেক কম্পোজিশন আসে, তাহলে তোমরা কিভাবে লিখবে। তো দেখো তাহলে তোমরা লিখবে যে টপিক, মানে তোমাকে যে কম্পোজিশনটা লিখতে বলা হবে সেই হেডিংটা এখানে দিবে যে টপিক ইজ এ ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ইন আওয়ার লিভস। অ্যাজ এ ম্যান লিভস ইন এ সোসাইটি, হি শুড পারফর্ম হিজ ডিউটি টু দ্য সোসাইটি। Man can complete his task what he wishes, but he has to maintain some duties. If he does not abide by the rules, there is no peace in his family or society. Topic is the most valuable step in our lives. It is the way to success in life. The man who abides by this great virtue has achieved great respect in his life. Without topic, none can hope to be a famous person. Many men have made their lives fruitful by not having topic. If we find the noble and famous people who have brought glory to their lives and society in their occupation, we shall discover that their happiness depends on topic. Bearing this great virtue, we can not only make our lives happy but also help the every function of civilization. শুধু টপিকের জায়গায় তোমার কম্পোজিশনের হেডিংটা অ্যাড করে দিলেই হবে। If wealth loses, it will be found again, but if topic loses, it will never be again. At every step of life, it is needed. Topic is to build up one's reward for his life. One may have much wealth, but he is rich in the absence of topic. Without this noble virtue, men become unhappy and poor. We should try our best to abide by this virtue. It can be said that it is the backbone of one's life. If a student abides by the rule, he will make a glorious life. In a nutshell, we can say that the person who has built his glorious character achieved by dint of topic, as habit is formed at the very beginning of life, we should help our child to practice it. তো দেখো কি সুন্দরভাবে কিন্তু আমাদের এই কম্পোজিশনটা শেষ হলো, এবং এই কম্পোজিশনটা কিন্তু তোমরা যারা অনেক বেশি দুর্বল রয়েছো বা একদম ফ্রি হ্যান্ড রাইটিং পারো না তাদের জন্য। এখন দেখো তোমরা যারা একটু হলেও ফ্রি হ্যান্ড রাইটিং পারো তাদের জন্য এই সেম যে এই গুড কোয়ালিটিসগুলোর ভিতর থেকে কম্পোজিশন আসলে তোমরা কিভাবে লিখবে, তোমরা যারা একটু হলেও ফ্রি হ্যান্ড রাইটিং পারো তাদের জন্য। যেমন topic is the most valuable and powerful element of our success in life. It enriches the self-confidence of our running life. If we want to reach our apex, we must attain such quality. এখন এখানে নিজের মতো করে পরীক্ষায় যে বিষয় সম্পর্কে তোমাকে কোশ্চেন আসবে সেই বিষয়ে 2 থেকে 3 লাইন লিখবে, যেহেতু তুমি ফ্রি হ্যান্ড রাইটিংটা ভালো পারো। It is necessary to have a mental faculty. It can bring outstanding rewards for human beings. It is important to have topic to retain the existence of human beings. Without topic, anybody cannot achieve anything great and glorious. A man can lose his prestigious life for its absence. Most of the greatest people have attained success by it. It is a special knowledge that no training can teach. It broadens our outlook. এখন এখানে নিজের মতো করে তুমি আরো 2-3টা লাইন অ্যাড করবে, যেহেতু তোমার ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল আছে, সো তুমি এখানে তোমার নিজের মতো করে কিছু অ্যাড করতে পারো। এরপরে therefore we should have this quality at any cost. তো তোমরা যারা একটু হলেও ইংলিশ পারো তাদের জন্য এটা তোমাদের জাস্ট কিছু
ইম্পর্টেন্ট লাইন লিখে দিলাম, এরপরে তোমরা নিজের মতো করে বানিয়ে লিখতে পারবে। আর তোমাদের যাদের খুব বেশি প্রবলেম তারা প্রথমটা ফলো করতে পারো। এরপর দেখো যে অল কাইন্ডস অফ সোশ্যাল প্রবলেম, সকল ধরনের মারাত্মক সামাজিক সমস্যা সমূহ যেগুলো রয়েছে সেগুলো আসলে তোমরা কি করবে, তখন লিখবে যে টপিক ইজ এ ট্রেমেন্ডাস অ্যান্ড হার্মফুল প্রবলেম, ইট ইজ এ common phenomenon not only in our country but also in third world countries. It is destroying our social peace and happiness. এখান থেকে চাইলে 2-3টা লাইন তোমরা অ্যাড করতে পারো। Without topic, anybody cannot achieve anything great and glorious. A man can lose his prestigious life for its absence. Most of the greatest people have attained success by it. It is a special knowledge that no training can teach. It broadens our outlook. এখন থেকে তুমি আরো কিছু লাইন অ্যাড করতে পারো চাইলে। Therefore, we should have this quality at any cost. এরপরে চাইলে আরো কিছু শব্দ বা আরো কিছু তোমরা লাইন তোমরা নিজে থেকে লিখতে পারো যদি তোমরা চাও। এখন দেখো আরও কিছু সোশ্যাল প্রবলেম থাকতে পারে তোমাদের। এখান থেকে কিন্তু আমাদের বেশিরভাগ কম্পোজিশনগুলো আসে, কম্পোজিশনের টপিকই কিন্তু এগুলোই, ঠিক আছে। তাহলে তোমরা লিখবে যে টপিক ইজ এ ট্রেমেন্ডাস অ্যান্ড হার্মফুল প্রবলেম, ইট ইজ এ কমন ফিনোমিনান নট অনলি ইন আওয়ার কান্ট্রি বাট অলসো ইন থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ, ইট ইজ ডিস্ট্রয়িং আওয়ার সোশ্যাল পিস অ্যান্ড হ্যাপিনেস, ডে বাই ডে ইট ইজ গোয়িং আউট অফ আওয়ার কন্ট্রোল, হুইচ ইজ ভেরি অ্যালার্মিং. Keeping this problem, we cannot imagine our peace and happy life. Though it is difficult to remove this problem totally from society, but we have to try at any cost. Without removing this acute problem, people cannot get relief and a better life. Everybody wants a good solution to this problem. Besides the government, various social organizations should come forward to overcome this problem. The law forces agencies should arrest those who are creating such a problem. It is possible to remove by creating public awareness. Therefore, we should have this quality at any cost. তো দেখো আমাদের কম্পোজিশনগুলো কিন্তু এরকমই থাকে। ধরো প্রাইস হাইক নিয়ে বললো, এটা কিন্তু আমাদের সামাজিক সমস্যা, তখন তুমি এখান থেকে বানিয়ে লিখবে। তোমাদের কিন্তু 2টা করে আলাদা করে টাইপ দেখানো হলো যাতে তোমাদের সমস্যাটা খুব তাড়াতাড়ি সমাধান হয় বা তোমরা একটা ভুলে গেলেও যাতে আরেকটা লিখতে পারো। তো আশা করি যে ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে এবং কম্পোজিশন কিন্তু এর ভিতর থেকে এসে যাবে ইনশাল্লাহ। তো তোমরা যদি এরকম আরও ভিডিও চাও অবশ্যই কোন টপিকে চাও সেটা কমেন্ট করতে ভুলে যেও না। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।